আচ্ছা, আজকে সেমিস্টার 4-এর ক্লাস নম্বর 5 ট্যাক্সেশন 1 সাবজেক্ট, আর টপিক হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আচ্ছা, আগের দিন তোদের যে হোয়াটসঅ্যাপে যে পাঠিয়েছিলাম মেটেরিয়ালগুলো, তার মধ্যে অঙ্কের পরে এই টপিকটা ছিল, দেওয়া ছিল, কিন্তু এটার বিষয়ে আগের দিন বলা হয়নি। আমি বলেছিলাম যে নেক্সট ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, নেট অ্যানুয়াল ভ্যালু বার করার পর একটা ডিডাকশন পাওয়া যায় সেকশন 24-এ। তার দুটো সাবসেকশন আছে, একটা এ আর একটা বি। তা সেকশন 24A-তে যে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা দেওয়া আছে, সেই ডিডাকশনটা তোর হচ্ছে অ্যাভেলেবল ফর অনলি লেট আউট হাউস প্রপার্টি। লেট আউট হাউস প্রপার্টির ক্ষেত্রে 24A-এর স্ট্যান্ডার্ড ডিডাকশনটা পাওয়া যায়, যেটা হলো নেট অ্যানুয়াল ভ্যালু 30%। ঠিক আছে, খরচ যাই হোক না কেন বাড়ির পেছনে, রিপেয়ার টিপেয়ার বাবদ, ইন্স্যুরেন্স বাবদ, অ্যাকচুয়াল খরচাটা ছাড় পাওয়া যায় না, শুধু স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায় ইরেসপেক্টিভ অফ অ্যাকচুয়াল এক্সপেন্সেস, অলওয়েজ 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। কিন্তু সেলফ অকুপাইড প্রপার্টির ক্ষেত্রে নেট অ্যানুয়াল ভ্যালু যেহেতু নীল, সেহেতু সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন হয় না। সেকশন 24A সেখানে প্রযোজ্য নয়, অ্যাপ্লিকেবল নয়। তো এবার অ্যাপ্লিকেবলটা কি? দুটো ক্ষেত্রেই, লেট আউট প্রপার্টির ক্ষেত্রে এবং সেলফ অকুপাইড প্রপার্টির ক্ষেত্রে কমন ডিডাকশন হচ্ছে সেকশন 24B। তো সেকশন 24Bটা কিসের জন্য? না বাড়ির তৈরির জন্য, কি কেনার জন্য, কি রিপেয়ার করার জন্য, কি রিনিউয়ালের জন্য, রিকনস্ট্রাকশনের জন্য যদি লোন নিয়ে থাকো, তার ইন্টারেস্ট বাবদ যে খরচাটা বাড়ির মালিকের হয়, সেই বাবদে একটা ছাড় পাওয়া যায়। সেই ছাড়ের পরিমাণটা বলা আছে সেকশন 24B-তে। তাহলে আমরা আজকে এই সেকশন 24B-টাই আলোচনা করব। তার উপরে আমরা ডিটেলসে যাব, বিস্তারিত আলোচনা করব, এবং আমরা তার উপরে একটা অঙ্কও করব। ঠিক আছে, এটা বোঝানোর জন্য। তো প্রথমে দেখো দিয়েছি মেটেরিয়ালটা কি, ডিডাকশন আন্ডার সেকশন 24B, ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, ধার করা অর্থের উপরে সুদ। আচ্ছা, এবার বলছে এখানে দুটো ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লেট আউট অর ডিমড লেট আউট প্রপার্টি। লেট আউট মানে ভাড়া দেওয়া, আর ডিমড লেট আউট মানে যে বাড়িগুলোকে ভাড়া দেওয়া নয় অথচ ধরে নেওয়া হবে ভাড়া দেওয়া, সেই টপিকে আমরা পরে আসব। সেই বাড়ির ক্ষেত্রে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটালের ট্রিটমেন্টটা কি? এরা কি বলছে? বলছে where loan is taken for acquisition, construction, repair, renewal or reconstruction of property, যদি লোনটা নেওয়া হয় বাড়ির অ্যাকুইজিশন মানে ক্রয় করার জন্য, কনস্ট্রাকশন নির্মাণের জন্য, রিপেয়ারের জন্য, মেরামতির জন্য, রিনিউয়াল পুনর্নবীকরণের জন্য, অথবা রিকনস্ট্রাকশনের জন্য যদি নেওয়া হয়ে থাকে ঋণটা, তাহলে সেই ইন্টারেস্টটা ফুললি অ্যালাউড আন্ডার সেকশন 24B, নো ম্যাক্সিমাম লিমিট। মানে লেট আউট প্রপার্টির ক্ষেত্রে বাড়ি তৈরি, কেনা ইত্যাদির জন্য যদি লোন নাও, তাহলে সেই বাবদে একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারে যত ইন্টারেস্ট বাবদ তোমার খরচা হবে পুরোটাই তুমি ছাড় পাবে, কোনো ম্যাক্সিমাম লিমিট নেই। ঠিক আছে, একটা জিনিস আমি প্রথমেই বলেছি, ইন্টারেস্ট অন লোনের ক্ষেত্রে সেটা পেড হলেও ছাড় পাবে, আউটস্ট্যান্ডিং থাকলে ডিউ হলেও ছাড় পাবে। ঠিক আছে, যে বছরে ডিউ হয়েছে সে বছরেই ছাড়টা পাবে। সেইটা যদি পরের বছরে পেমেন্ট করো তাহলে কিন্তু পরের বছরে ছাড় আর দ্বিতীয়বার পাবে না, একবারই পাবে, যে বছরে তোমার ইন্টারেস্ট অন লোন ডিউ হয়েছে সেই বছরে। ইন্টারেস্ট অন লোনের ছাড় হয়, ডিডাকশনটা দেওয়া হয় অন অ্যাক্রুয়াল বেসিস, মানে ডিউ হলেই তুমি ছাড়টা পাবে, পেইড নাও হতে পারে। ঠিক আছে, কিন্তু এবছরে ডিউ, এবছরে ছাড় নিলে আবার পরের বছরে গিয়ে সেটাকে পেমেন্ট করলে আবার ছাড় নিলে সেটা হবে না। ছাড় একটা বছরের ইন্টারেস্টের ছাড় ওই বছরটাতেই পাবে। ঠিক আছে, বোঝা গেল? এখানে লেট আউট প্রপার্টির ইন্টারেস্ট নিয়ে কোনো সমস্যা নেই, যতটা ইন্টারেস্ট অন লোন হবে পুরোটাই তুমি ছাড় পাবে, অ্যামাউন্টটা যাই হোক না কেন। সমস্যা হচ্ছে লেট আউট প্রপার্টির ক্ষেত্রে। তো এখন আমরা জানি যে একটা লোকের এর আগে এই 19-20 ফিনান্সিয়াল ইয়ার কি 20-21 অ্যাসেসমেন্ট ইয়ারের আগে নিয়ম ছিল একটা বাড়ির, একটা ওনারের একটাই সেলফ অকুপাইড প্রপার্টি থাকতে পারবে, একাধিক যদি থাকে সেগুলোকে ডিমড লেট আউট ধরা হয়।
ঠিক আছে, কিন্তু এই 19-20 প্রিভিয়াস ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার 20-21 থেকে নিয়ম হয়েছে এক ব্যক্তির একাধিক অর্থাৎ ম্যাক্সিমাম দুটো সেলফ অকুপাইড হাউস থাকতে পারে, মানে দুটো হাউসকে সেলফ অকুপাইড বলে গণ্য করা যেতে পারে। সেক্ষেত্রে কি বলছে, সেক্ষেত্রে দুটো ভাগ করেছে, লোনের উদ্দেশ্যের উপরে, লোন নেওয়ার উদ্দেশ্যের উপরে দুটো ভাগ আছে। যদি লোনটা নেওয়া হয় রিপেয়ার, রিনুয়াল এবং রিকনস্ট্রাকশন, দেখো অ্যাকুইজিশনও নয়, কেনাও নয়, নির্মাণও নয়, কনস্ট্রাকশন নয়, মানে এটা হচ্ছে এক্সিস্টিং হাউস, এই বাড়িটা তোমার আছে, তার রিপেয়ারের জন্য, রিনুয়ালের জন্য, রিকনস্ট্রাকশনের জন্য যদি লোন নিয়ে থাকো, তাহলে ম্যাক্সিমাম তুমি ছাড় পাবে 30,000 টাকা। মানে তোমার অ্যাকচুয়াল ইন্টারেস্ট তুমি যা পেমেন্ট করেছো আর 30,000 টাকা, দুটোর মধ্যে যেটা কম সেটাই ছাড় পাবে। এই কথাটা ম্যাক্সিমাম বলার মানেই হচ্ছে তাই। তুমি যদি 40,000 টাকা ইন্টারেস্ট দিয়ে থাকো তাহলে 30,000 টাকা ছাড় পাবে, যদি 25,000 টাকা ইন্টারেস্ট দিয়ে থাকো তাহলে 25,000 টাকা ছাড় পাবে, 30,000 এর কম। ঠিক আছে, ম্যাক্সিমাম 30,000 পাবে, বোঝা গেল? এবার দ্বিতীয় ক্ষেত্রে এই পারপাসগুলো ছাড়া অন্য দুটো পারপাস, সেটা হচ্ছে অ্যাকুইজিশন আর হচ্ছে কনস্ট্রাকশন, কেনা এবং নির্মাণ। মানে এই বাড়ি দুটো তোমার ছিল না, তুমি কেনার জন্য এবং কিংবা বানানোর জন্য তুমি ঋণটা নিচ্ছ। এবার সেই ঋণটা নেওয়ার, সেই ঋণটা যে নিয়েছো তার দুটো ডেট ওরা বলে দিয়েছে। দুটো ডেট কি কি? যদি দেখা যায় এই ঋণটা, এই উদ্দেশ্যে ঋণটা 1/4/99 তারিখের আগে নেওয়া থাকে, 1 এপ্রিল 1999 তারিখের আগে যদি ঋণ নিয়ে থাকো বাড়ির কেনা এবং কনস্ট্রাকশনের জন্য, সেই ঋণ যদি এখনো চলতে থাকে, তুমি যদি ইন্টারেস্ট চালিয়ে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম ছাড় পাবে 30,000 টাকা। মানে দুটো হাউস প্রপার্টি, সেলফ অকুপাইড প্রপার্টি মিলিয়ে, মানে একটা প্রপার্টি হলেও 30 আর দুটো হলেও দুটো মিলিয়ে 30, আলাদা আলাদা 30,000, 30,000, 60,000 নয়, দুটো মিলিয়ে তোমার হচ্ছে টোটাল 30,000 তুমি ছাড় পাবে। সেটা হচ্ছে লোনটা নিতে হবে এই দুটো উদ্দেশ্যে এবং 1/4/99 আগে, বোঝা গেল? এবার হচ্ছে যদি আমি ঋণটা 1/4/99 তারিখে কিংবা তারপরে নিয়ে থাকি, ঠিক আছে, 1/4/99 তারিখে অথবা তারপরে যদি বাড়ির অ্যাকুইজিশন এবং কনস্ট্রাকশনের জন্য ঋণ নিয়ে থাকি এবং ইন্টারেস্ট যদি পেমেন্ট করে থাকি, লোন যদি এখনো আনপেড থাকে, তাহলে কি দেখতে হবে? দেখতে হবে যে ফিনান্সিয়াল ইয়ারে আমি ঋণটা করেছি, ভালো করে শোনো, যে মানে 1/4/99 তারিখে অথবা তারপরে, 1/4/99 তারিখ মানে কি 99-2000 ওই ফিনান্সিয়াল ইয়ার, অথবা তারপরে যে ফিনান্সিয়াল ইয়ারে আমি ঋণটা নিয়েছি সেই ফিনান্সিয়াল ইয়ারের তারিখ যাই হোক না কেন, দেখতে হবে কোন ফিনান্সিয়াল ইয়ারে পড়ছে। সেই ফিনান্সিয়াল ইয়ারের পরবর্তী 5টা বছরের মধ্যে তোমাকে এই বাড়ি কেনা এবং কনস্ট্রাকশন কমপ্লিট করতে হবে, বুঝতে পেরেছো? যদি 1999 1 এপ্রিল 1999 ঋণটা নিই, তাহলে অ্যাসেসমেন্ট প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারটা হচ্ছে 99-2000, তাহলে তোমাকে বাড়ির কেনা কিংবা কনস্ট্রাকশন কমপ্লিট করতে হবে কবের মধ্যে? 2000, 2001, 2001, 2002, 2002, 2003, 2003, 2004, 2004, 2005, তাহলে 2004-5 মানে 5-এর 31শে মার্চের মধ্যে তোমাকে বাড়ির কেনা কিংবা নির্মাণ কমপ্লিট করতে হবে, তবে তুমি ছাড় পাবে 2 লক্ষ টাকা, ম্যাক্সিমাম ইন্টারেস্ট বাবদ ছাড় পাবে তুমি হচ্ছে 2 লক্ষ টাকা। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে লোনটা যতদিন তোমার হচ্ছে চলবে ততদিনই কিন্তু এই ছাড়গুলি, ইন্টারেস্টটা তুমি ডিউ হয়ে যাবে, তুমি ছাড়গুলি পেতে থাকবে। লোনটা শোধ হয়ে গেলে আর কিন্তু ইন্টারেস্টের ছাড় নেই, ভালো করে দেখে নাও। দেখো সেলফ অকুপাইডের ক্ষেত্রে ম্যাক্সিমাম দুটো সেলফ অকুপাইড প্রপার্টির ক্ষেত্রে পাবে ইন টোটাল মিলিয়ে। প্রথমে হচ্ছে ভাগটা কি করলো,
উদ্দেশ্যের ভাগ করলো। একটা হচ্ছে তুমি রিপেয়ার, রিনিউয়াল, রিকনস্ট্রাকশন, মানে এখানে হচ্ছে বাড়িটা তোমার আছে, বর্তমান বাড়ি, তার রিপেয়ার, রিনিউয়াল, রিকনস্ট্রাকশনের জন্য লোন নিচ্ছ। আর এক্ষেত্রে হচ্ছে তোমার বাড়িটা নেই, কিন্তু তুমি কিনতে যাচ্ছ কিংবা নির্মাণ করতে যাচ্ছ। এবার হচ্ছে এক্ষেত্রে হচ্ছে কোনো তারিখের ব্যাপার নেই, স্ট্রেট 30,000 টাকা পর্যন্ত তুমি ছাড় পাবে ম্যাক্সিমাম। এবার এক্ষেত্রে এই পারপাসের ক্ষেত্রে দুটো তারিখ ওরা দেখাচ্ছে ইনকাম ট্যাক্স। একটা হচ্ছে 1/4/99 এর আগে যদি ঋণ নিয়ে থাকো এই উদ্দেশ্যে, তাহলে ম্যাক্সিমাম ছাড় পাবে 30,000 দুটো বাড়ি মিলিয়ে। আর যদি তুমি 1/4/99 তারিখ কিংবা তারপরে ঋণ নিয়ে থাকো, তাহলে যে ফিনান্সিয়াল ইয়ারে ঋণ নিয়েছো তার পরবর্তী 5টা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে তোমাকে হয় কেনা কিংবা নির্মাণ কমপ্লিট করতে হবে। তাহলে তার পরবর্তীকালে কমপ্লিট হয়ে যাওয়ার পর, কেনা হয়ে যাওয়ার পর, তবে তুমি ছাড় পেতে থাকবে ইন্টারেস্ট বাবদ, যতদিন লোনটা শোধ না হয়, ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা। বোঝা গেল? দেখে নাও। এবার আমি এটা মুছে দিচ্ছি। দেখে নাও। আমরা যখন ইন্টারেস্ট অন লোন নেই কনস্ট্রাকশনের জন্য, যখন আমরা লোন নেই, তার জন্য যখন আমরা ইন্টারেস্ট দেই, সেই ইন্টারেস্টের মধ্যে দুটো উপাদান থাকে। একটা হচ্ছে ইন্টারেস্ট ফর প্রি কনস্ট্রাকশন পিরিয়ড, অর্থাৎ হচ্ছে বাড়ির নির্মাণ কমপ্লিট হওয়ার আগের যে সময়কাল, সেই সময়কালে যে আমি ইন্টারেস্ট দিয়েছি। আর ইন্টারেস্ট ফর পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড, মানে বাড়ি নির্মাণ হয়ে যাওয়ার পরে যতদিন ঋণটা শোধ না হচ্ছে ততদিন আমি যে ইন্টারেস্টটা দিয়েছি, এই দুটো ইন্টারেস্ট মিলিয়ে কিন্তু টোটাল ইন্টারেস্টটা। তা খেয়াল রাখো, এখানে অ্যাকুইজিশন বলা হয়নি, কিন্তু কেনার কথা বলা হয়নি, আবার রিপেয়ার, রিনিউয়াল এগুলো নয়, শুধু ইন্টারেস্ট অন লোন টেকেন ফর কনস্ট্রাকশন। আচ্ছা,
জিনিসটা হচ্ছে কি, মনে করো আমাকে কি বলেছে, যে ফিনান্সিয়াল ইয়ারে আমি লোনটা নেব তার পরবর্তী 5 বছরের মধ্যে আমাকে বাড়ি তৈরির কাজটা কমপ্লিট করতে হবে। একই দিশানের কথা আসছে না, কারণ এখানে আলোচনাটা হচ্ছে শুধু কনস্ট্রাকশন নিয়ে, ঠিক আছে? সেটা নিয়ে হচ্ছে না, শুধু কনস্ট্রাকশন নিয়ে। আমরা তো 5 বছর ধরে বাড়ি কিনি না, ঠিক আছে? আমরা নির্মাণ করি। বাড়ি কিনতে গেলে খরচা প্রথমে কি হয়, একটা অ্যাডভান্স দেই, তার পরবর্তীকালে ইনস্টলমেন্ট পেমেন্ট করি। কেনা আমার হয়ে গেছে, অ্যাডভান্স দেওয়া মাত্রই, ঠিক আছে? তখন আমি লোন নিয়ে যদি পেমেন্ট করে থাকি তখন থেকেই আমি ইন্টারেস্টটা বহন করছি, ওইটা কোনো ফ্যাক্টর নয়। বাড়ির মালিকানা আমার হাতে এলে তবেই আমার বাড়ি কেনা কমপ্লিট, নালে নয়। এবার কথা হলো যে কনস্ট্রাকশনের ক্ষেত্রে যেই লোন নেই তার যে ইন্টারেস্ট দেই তার মধ্যে দুটো উপাদান থাকে, একটা ইন্টারেস্ট ফর প্রি কনস্ট্রাকশন পিরিয়ড আর একটা ইন্টারেস্ট ফর পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড। খেয়াল করো, 1/4/99 তারিখের পর আমি যে বছরে লোন নিয়েছি, ঠিক আছে, নেওয়ার পরবর্তী 5 বছরে আমাকে বাড়ি তৈরি কমপ্লিট করতে হবে। যে বছরে বাড়িটা কমপ্লিট হলো তার আগের পিরিয়ডগুলোতে যে লোনের উপরে আমি ইন্টারেস্ট দিয়ে গেলাম সেই ইন্টারেস্টগুলো ছাড় আমি কি পাচ্ছি? ছাড় পাচ্ছি কি? কারণ আমার বাড়িটাই তো নেই, বাড়ির তো অস্তিত্বই আমার খাতায় কলমে তোমার স্বীকৃত নয়। ইনকাম ট্যাক্সের হিসাবে আমার বাড়ি আছে বলে সেটা স্বীকৃত নয়, বাড়িটা কমপ্লিট হয়নি, অর্থাৎ ব্যবহারযোগ্য হয়নি। আমি ভাড়াও দিতে পারিনি কিংবা নিজেও আমি থাকার জন্য ব্যবহার করতে পারছি না। তো সেই পিরিয়ডটাকে বলা হয় প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। তো এই সময় যে আমি ইন্টারেস্টগুলো লোনের উপরে দিয়ে গেলাম সেটা ছাড় আমার দরকার। তো সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স বলেছে যে বাড়ি তৈরি কমপ্লিট হওয়ার পর পরবর্তী 5 বছরের মধ্যে, পরবর্তী যে বছরে বাড়িটা কমপ্লিট হলো সেই ফিনান্সিয়াল ইয়ারটাকে ধরে টোটাল পরবর্তী 5টা বছরে তোমার প্রি কনস্ট্রাকশন পিরিয়ডে টোটাল যে ইন্টারেস্টটা দিয়েছো সেই টোটাল ইন্টারেস্টটা 5 বছরের মধ্যে তোমাকে ভাগ করে দিতে হবে ছাড় পাওয়ার জন্য। ধরো তুমি যদি প্রি কনস্ট্রাকশন পিরিয়ডে টোটাল 4 বছর কি 5 বছরে 2 লক্ষ টাকা ইন্টারেস্ট দিয়ে থাকো, তাহলে কনস্ট্রাকশন যে বছর কমপ্লিট হলো সেই বছর থেকে শুরু করে টোটাল 5 বছর, তাহলে প্রতি বছর আমি 5 দিয়ে ভাগ করে ইকুয়ালি 40,000 টাকা করে ছাড় পাবো, প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট পাবো। প্লাস প্লাস কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরবর্তীকালে যে আমি কারেন্ট ইয়ারের ইন্টারেস্টগুলো দিয়ে যাচ্ছি লোনটা শোধ না হওয়া পর্যন্ত, সেগুলো তো আমি পাবোই। তাহলে কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরবর্তীকালে আমার যে ইন্টারেস্ট অন লোন ফর কনস্ট্রাকশন তার মধ্যে দুটো উপাদান থাকছে, একটা প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্টের 1/5 প্লাস কারেন্ট ইয়ার্স ইন্টারেস্ট। বোঝা গেছে? এবং 1/5 of interest of pre-construction period plus interest of post-construction period, that is current year's interest until loan is fully repaid। ঠিক আছে? তাহলে কারেন্ট ইয়ারের ইন্টারেস্টটা তো আমি দিয়ে যাব যবে লোন শোধ হবে যে বছর সেই বছর পর্যন্ত। আর এই 1/5 করে কদিন? 1/5 করে তো 10 বছর নয়, 1/5 মানে তো 5 বছরের মধ্যে ভাগ হবে বলেই 1/5। যদি 10 বছরের মধ্যে ভাগ হবে বলতো তাহলে তো 1/10 করতাম, ঠিক আছে? তাহলে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্টটা ভাগ হবে কনস্ট্রাকশন যে বছর কমপ্লিট হলো সেই বছরটা নিয়ে 5 বছরের মধ্যে ইকুয়াল ইনস্টলমেন্টে। তাহলে 5টা বছর পর্যন্ত তোমার 1/5 করে তুমি ছাড় পাবে, ঠিক আছে?
একটু ডিটেলসে আসি। প্রি কনস্ট্রাকশন পিরিয়ড কি করে নির্ধারণ করতে হয় দেখে নাও একবার। এইভাবে টোটাল ইন্টারেস্ট বার করার পর তারপরে সেকশন 24B তে গিয়ে ওই কম্পেয়ার করতে হবে ম্যাক্সিমাম লিমিটটা পেরোলো কিনা। হাউস লেট আউট প্রপার্টির ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, এখানে তো ম্যাক্সিমাম লিমিট নেই, যা হবে পুরোটাই ছাড়। কিন্তু সেলফ অকুপাইডের ক্ষেত্রে দেখতে হবে যে ওটা ওই 30,000 না 2 লাখ। 1,99,000 এর আগে লোন নিয়ে থাকলে 30,000, আর 1,99,000 কিংবা তারপরে নিয়ে থাকলে টোটাল 2 লাখ। সেই 2 লাখের মধ্যে পড়ছে কিনা। ম্যাক্সিমাম লিমিট ওটাই 30,000 2 লাখ, কিন্তু ইন্টারেস্টটা হচ্ছে এই টোটালটা নিয়ে, ঠিক আছে। আর এই প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্টটা আসছে তখনই যদি তুমি বাড়িটা কনস্ট্রাকশনের জন্য লোন নিয়ে থাকো, তবে অ্যাকুইজিশনের জন্যও না, অন্য কোনো কারণেও না, শুধু কনস্ট্রাকশনের জন্য। এটা মাথায় থাক। আচ্ছা, হাউ টু ডিটারমিন প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। প্রি কনস্ট্রাকশন পিরিয়ডটা কি করে ক্যালকুলেট করবে, নির্ধারণ করবে কি করে। তো যে কোনো পিরিয়ডের একটা স্টার্টিং ডেট থাকে আর একটা এন্ডিং ডেট থাকে। এবার আরম্ভ হবে, প্রথম আমি দেখবো স্টার্টিং ডেট কোনটা। ডেট অফ লোন, যে তারিখে আমার লোনটা স্যাংশন হয়েছে, যে তারিখ থেকে আমি লোনটা নিয়েছি, ঠিক আছে। ডেট অফ লোন টেকেন, বি ডেট অফ কমেন্সমেন্ট অফ কনস্ট্রাকশন। ডেট অফ কমেন্সমেন্ট অফ কনস্ট্রাকশন, যবে থেকে আমি নির্মাণ কার্য শুরু করেছি, ঠিক আছে। হুইচ এভার ইজ লেটার, দুটোর মধ্যে যেটা পরে হচ্ছে, আগে নয়। যে তারিখে আমি লোন নিয়েছি আর যে তারিখে আমি বাড়ির নির্মাণ কার্য শুরু করেছি, এই দুটো তারিখের মধ্যে যেটা পরে আসছে লেটার, আর্লিয়ার নয়। দেখো আর্লিয়ার হলে কি হবে, যদি মনে করো ডেট অফ লোন টেকেন যদি আর্লিয়ার হয়, আগে যদি হয়, আর আমি কনস্ট্রাকশন শুরু করেছি পরে, তাহলে তো যে সময় কনস্ট্রাকশন করিনি সেই সময় তো লোনের টাকা ব্যবহার হয়নি, তাহলে সেই সময় যে আমি ইন্টারেস্ট গুনে গেছি সেটা ইনকাম ট্যাক্স ছাড় দেবে কেন? কারণ তুমি তো টাকাটা বাড়ি নির্মাণ কার্য শুরুই করনি, নিয়েছিলে তো নির্মাণ কার্যের জন্য, নির্মাণ কার্য তো তুমি শুরু করনি, তাহলে তুমি ইন্টারেস্ট গুলো যে দিয়েছো সেটা তো ফালতু দিয়েছো, তুমি ছাড় পাবে না, ঠিক আছে। আবার দেখো কনস্ট্রাকশনের ডেটটা যদি আগে হয়, যে আগে আমি কনস্ট্রাকশন স্টার্ট করেছি তারপরে আমি লোন নিয়েছি, তাহলে কনস্ট্রাকশন শুরুর দিন থেকে লোন নেওয়ার দিন পর্যন্ত মাঝখানে এই খরচা তো তুমি তোমার নিজের পকেট থেকে করেছো, তাই না? তুমি তখন তো ইন্টারেস্ট দাওনি,
তুমি তো তখন ইন্টারেস্ট দাওনি, তাই ইন্টারেস্ট ছাড় চাইছো কেন? ইন্টারেস্টটা তো নিয়েছো লোন জবে থেকে নিয়েছো তারপর থেকে, ঠিক আছে? যার জন্য আর্লিয়ার বলেনি, কোনটা আগে সেটা বলেনি। মনে রাখতে হবে এই দুটোর মধ্যে, দুটো ডেটের মধ্যে কোনটা পরে ঘটেছে, ঠিক আছে? সেই তারিখ থেকে তোমার প্রি কনস্ট্রাকশন পিরিয়ড শুরু। এবার 2 এন্ডিং ডেট। কি বলছে? এন্ডিং ডেটটা কি প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের? 31st মার্চ, ইমিডিয়েটলি প্রায়র টু দ্য ডেট অফ কমপ্লিশন অফ কনস্ট্রাকশন। যে তারিখে বাড়ি তৈরিটা কমপ্লিট করলে তার ঠিক আগের 31শে মার্চ, ঠিক আছে? মনে করো তুমি বাড়ি কমপ্লিট করেছো, মনে করো তুমি সে 31শে জানুয়ারি 2015, 31শে জানুয়ারি 2015তে তুমি বাড়িটা কমপ্লিট করেছো, তাহলে তার আগের 31শে মার্চটা কবে? 31শে মার্চ 2014, ঠিক আছে? তাহলে কনস্ট্রাকশন তোমার প্রি কনস্ট্রাকশন পিরিয়ড কমপ্লিট হবে 31শে মার্চ 2014তে। তার কারণ হলো 31শে জানুয়ারি 2015তে যেই বাড়িটা কমপ্লিট করলে, তাহলে তোমার হচ্ছে 14-15 যে প্রিভিয়াস ইয়ারটা পড়ছে, সেই পিরিয়ডে যা ইন্টারেস্টটা তুমি দিয়েছো সেটা তো কারেন্ট ইয়ার হয়ে গেল, কারণ বাড়িটা তো 14-15 সালে তোমার এক্সিস্ট করলো, তাই না? অস্তিত্ব তোমার এলো, তৈরি হলো, সুতরাং ওটা হয়ে গেল তোমার কারেন্ট ইয়ার। অর্থাৎ যে ইয়ারে, ফিনান্সিয়াল ইয়ারে বাড়ি কমপ্লিট হবে সে তার ঠিক আগের 31শে মার্চ অব্দি হচ্ছে তোমার প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের এন্ডিং ডেট। মনে থাকবে এটা, ভালো করে মনে রাখবে। স্টার্টিং ডেট হচ্ছে ডেট অফ লোন অথবা ডেট অফ কমেন্সমেন্ট অফ কনস্ট্রাকশন হুইচ এভার ইজ লেটার, দুটোর মধ্যে যেটা পরে। আর এন্ডিং ডেট হচ্ছে যে তারিখে বাড়িটা কমপ্লিট করলে তার ঠিক আগের 31শে মার্চ। তুমি যদি বলো যে একটা বাড়ি 31শে মার্চ 2016তে কমপ্লিট হলো, তাহলে তার আগের 31শে মার্চ কোনটা? 31শে মার্চ 2015, ওইটা হয়ে যাবে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের এন্ডিং ডেট। বোঝা গেছে? দেখে নাও। আচ্ছা, এবার একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখ আমি পাঠিয়েছিলাম, সেটা হচ্ছে অঙ্কটা আমি পড়ে নিই। বলেছে ক্যালকুলেট ইন্টারেস্ট অন লোন অ্যালাউড ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2015-16, 2016-17, 2017-18, 2018-19, 2019-20 অ্যান্ড 2020-21 ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন। বলছে লোন ওয়াজ টেকেন অন 1/1/2011, হচ্ছে 5 লাখ টাকা, ঠিক আছে? আর খেয়াল করো 1/99 পরে কিন্তু, ঠিক আছে? অ্যাট দ্য রেট অফ 12% পার অ্যানাম।
কনস্ট্রাকশন কমপ্লিট কমেন্সড অন 1/8/2011। তাহলে 1/8/2011-তে আমার বাড়ির কনস্ট্রাকশন তোমার কমপ্লিট হয়েছে, ঠিক আছে, কমেন্স হয়েছে, শুরু করেছি। আর কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে 31/3/2016। তাহলে আমরা কি বলেছিলাম যে 1/4/99 পরে তারিখে কিংবা তারপরে লোন নিতে হবে। আর যে বছরে তুমি লোন নিয়েছো সেই বছরটা ছেড়ে দিয়ে তার পরবর্তী 5 বছরের মধ্যে বাড়ির কনস্ট্রাকশন কমপ্লিট করতে হবে। তাহলে আমি লোন নিয়েছি 1/1/2011, তার মানে হচ্ছে 2010-11-তে, তাই তো। আর বাড়ি কমপ্লিট করেছি আমি 2015-16-তে। তাহলে 5 বছরের মধ্যেই হচ্ছে, ঠিক 5 বছরের মধ্যেই হচ্ছে। তার মানে এর ক্ষেত্রে যদি বাড়িটা সেলফ অকুপাইড হয় তাহলে ম্যাক্সিমাম লিমিট হবে ইন্টারেস্টের জন্য 2 লক্ষ টাকা। আর যদি লেট আউট প্রপার্টি হয় তাহলে তো পুরোটাই ও ছাড় পাবে। এখানে আমাদের অঙ্কটা তা নয়, আমাদের দেখতে হবে যে কতটা আমার ইন্টারেস্ট আমি ক্যালকুলেশনের জন্য আনবো। তাহলে এখানে তাহলে খেয়াল করো, তাহলে এখানে দেখো স্টার্টিং ডেটটা কি দাঁড়াচ্ছে। এটা হচ্ছে এক্সাম্পল 10। স্টার্টিং ডেট, ডেট অফ লোন টেকেন দেখো কত আছে, 1/1/2011, 1/1/2011। আর ডেট অফ কমেন্সমেন্ট অফ কনস্ট্রাকশন হচ্ছে 1/8/2011। তাহলে এর মধ্যে তোমার লেটার কোনটা হচ্ছে, পরে কোনটা হচ্ছে, দুটোর মধ্যে কোনটা পরে হচ্ছে, লেটার কোনটা, এটা। তাহলে হুইচ এভার ইজ লেটার, তাহলে 1/8/2011। তাহলে এটাকেই নেব আমরা স্টার্টিং ডেট হিসাবে, এটাকেই নেব। এবার এন্ডিং ডেট, এন্ডিং ডেট হচ্ছে তোমার কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে 31শে মার্চ তোমার হচ্ছে 2016। 31শে মার্চ 2016 কমপ্লিট হয়েছে, তার ঠিক আগের 31শে মার্চ ধরতে হবে, তাই তো। তাহলে এটা হচ্ছে কত, 31/3/2015, তাই তো। তাহলে কনস্ট্রাকশন পিরিয়ডটা কি দাঁড়ালো, প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। তাহলে কত মাস হয় গুনো এখানে, 1/8/2011 থেকে 31/3/2015। তাহলে 11 সালে হচ্ছে তোমার 8, 9, 10, 11, 12, 5 মাস। 12 সালে 12 মাস, 13 সালে 12 মাস, 14 সালে 12 মাস, আর 15 সালে 3 মাস। তাহলে হচ্ছে 3 × 12 = 36, 39 5-এ 44 মাস। তাহলে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড হচ্ছে 44 মাসের তোমার হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে, দেখে নাও।
বলেছে তাহলে therefore interest for pre-construction period লোন নিয়েছিল কত টাকা? 5 লাখ টাকা, তার 12% করে 44/12, দেখো কত হয়। আমি এই ক্যালকুলেশনটা তোদের যেটা সলিউশন পাঠিয়েছি অন্যরকম ভাবে দেখিয়েছি, সেটা বছর ধরে ধরে, মানে ধর 1/8/2011 কোন ইয়ারে পড়ছে? 2011-12। তো 2011-12তে কমাস হয়, 2011-12তে 1 আগস্ট থেকে ধর অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, দেখ লেখা আছে 8 মাস। 8 মাসের ইন্টারেস্ট হচ্ছে তোর 5 লাখের 12% করে ইন্টু 8/12 40,000। তারপরেরটা হচ্ছে 2012-13, 11-12 পরে পুরো 12 মাসে তোর হচ্ছে 5 লাখের 12% 60,000। 13-14 পুরো 12 মাস তোর হচ্ছে 60,000। 14-15 পুরো 12 মাস তোর হচ্ছে 14-15 মানে 31/3/2015 পর্যন্ত পুরো 12 মাস হচ্ছে 60,000 টাকা। ঠিক আছে, টোটাল 44 মাসে 2,20,000। ওইভাবেও করা যেতে পারে, নাহলে স্টেট এই ডেট টু এই ডেট কত মাস হয় ক্যালকুলেশন করে নাও, নিয়ে 5 লাখের উপরে 12% করে স্টেট ক্যালকুলেশন করে নাও। এখানে একটা সুবিধা হচ্ছে এই 5 বছরের মধ্যে মাঝখানে লোন কিছু শোধ করেনি। লোন যদি মাঝে মাঝে শোধ করতে থাকতো লোনের টাকা, তাহলে আবার ইন্টারেস্ট ক্যালকুলেশন একটু জটিল হতো। মানে যে বছরে করছি যখন লোনটা শোধ করলো তার পরের মাসগুলো ইন্টারেস্টগুলো কমে যেত, তখন ধরে ধরে করতো। এখানে সেই সব ঝামেলা নেই বলে একবারে করে দিয়েছি। ঠিক আছে, অসুবিধা নেই। এবার কি হবে, এবার এই 31/3/2015 এই তারিখের পর থেকে 5টা বছরের মধ্যে এই টাকাটা ভাগ হবে। 5 installments for interest for pre-construction period equal to 2,20,000 into 1/5 rupees 44,000। মানে প্রতি বছরে পরের 5টা বছরে, মানে এই তারিখের পর থেকে 5টা বছরে তোমার হচ্ছে 44,000 টাকা করে এই প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্টটা ভাগ হয়ে যাবে। মানে ওই 5টা বছরে কি হবে, ওই 5 বছরের যে কারেন্ট ইন্টারেস্ট গুলো আছে সেগুলো তো ছাড় পাবেইও, তার সঙ্গে যুক্ত হবে এই 44,000 প্রথম 5টা বছরে। তারপর থেকে তো আর কারেন্ট ইয়ারের ইন্টারেস্ট ছাড়া আর কিছু তোমার থাকবে না। ঠিক আছে, দেখে নাও। ইচ প্রত্যেকটা 44,000। দেখে নিয়েছো?
দেখো 2014-15 প্রিভিয়াস ইয়ার যদি হয় তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার 15-16, আমাকে শুরু করতে বলেছে, অঙ্কটা করতে বলেছে 15-16-তে। এখন ঘটনা হলো এই 31/3/2015 অবধি হচ্ছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের এন্ডিং ডেট, যার জন্য এখান থেকে শুরু করতে বলেছে। তা এই বছরে তো বাড়িটা ছিল না, কারণ বাড়িটা তো কমপ্লিট হয়েছে 31/3/2016 প্রিভিয়াস ইয়ার, মানে 15-16 প্রিভিয়াস ইয়ারে কমপ্লিট হয়েছে, তাই তো? এটা হচ্ছে তার আগের বছর, যে পিরিয়ডটা পর্যন্তকে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড বলছি। তা সেই বছরে তো ওর কোনো প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট ছাড় তো ওই বছরও কিছু পাবে না, পাবে তো তার পরবর্তী 5 বছর, এটার পরের 5 বছর থেকে। তাহলে এর প্রি কনস্ট্রাকশন কিছু নেই, পাবে না, কারণ বাড়িটাই তো ছিল না, বাড়িরই অস্তিত্ব ছিল না, তো ইন্টারেস্টের ছাড় পাবে কোথা থেকে? তাহলে পোস্ট কনস্ট্রাকশন বলে কিছু নেই, কনস্ট্রাকশন তো কমপ্লিটই হয়নি, ঠিক আছে, কারণ 31/3/2016-তে কমপ্লিট হয়েছে। তাহলে টোটাল হচ্ছে নীল। এবার আসছে 15-16-তে বাড়িটা কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে, তাই তো? তা এইখান থেকে হচ্ছে ওর ইন্টারেস্টের ছাড় পাওয়া শুরু, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে প্রি কনস্ট্রাকশনে 44,000 টাকা ও ছাড় পাবে 1/5, আর কারেন্ট ইয়ারের ইন্টারেস্ট কত? কারেন্ট ইয়ারের ইন্টারেস্ট হচ্ছে 5 লাখ, তার 12%, তাহলে 60,000। তা টোটাল পাবে 1,04,000 টাকা, এই টোটাল পাবে, ঠিক আছে? এবার আসছে 2016-17, তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 17-18, একই হবে 44,000, আর এখানে 60,000, 1,04,000। 2017-18, 2018-19, 44,000, 60,000, 1,04,000। 2018-19, তাহলে 2019-20, এখানেও পাবে 44,000, এখানে 60,000, 1,04,000। এবার 2019-20, তাহলে 2020-21, 44,000, 60,000, 1,04,000, এই পাবে। এই 5টা বছর হয়ে গেল। আর এটা কারেন্ট ইয়ারের ইন্টারেস্ট তো পাবেই পোস্ট কনস্ট্রাকশন। এটা হচ্ছে প্রি, মানে এই বছরের আগের বছর পর্যন্ত যা ইন্টারেস্ট দিয়ে এসছে তার একটা ভাগ, 5 ভাগের 1 ভাগ করে 5 বছরের ভাগ হলো। এবার ধরো মনে করো যদি 20-21 প্রিভিয়াস ইয়ার হয়, তার মানে 2021-22 প্রি কনস্ট্রাকশন আর পাবে না। এই 5টা মিলিয়ে 2,20,000 টাকা ছাড়ও পেয়ে গেছে, আর পাবে না, ও শুধু কারেন্ট ইয়ারেরটা পাবে 60,000, 60,000। মানে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট 5 বছর ভাগ করে দেওয়ার পর থেকে আর তো নেই, তারপর থেকে শুধু কারেন্ট ইয়ারের ইন্টারেস্ট গুলো পাবে, ঠিক আছে, যতদিন লোনটা শোধ না হচ্ছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। দেখে নাও।
আচ্ছা, এবার কতগুলো রেলিভেন্ট পয়েন্ট আছে ইন্টারেস্ট অন লোন সম্পর্কে বলে নিই। ফার্স্ট আমি প্রথমেই বলেছি যে ইন্টারেস্ট অন লোনের ডিডাকশনটা হয় অন অ্যাক্রুয়াল বেসিস, তোমার ডিউ হলেই তুমি ছাড় পাবে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে, ধরো আমার অলরেডি একটা লোন আছে, লোনের বাড়ি তৈরির জন্য, সেটার আমি ইন্টারেস্ট দিচ্ছি, আমার মনে হয়েছে ইন্টারেস্টটা আমি অনেক বেশি রেটে দিচ্ছি। আমি আরেকটা কোনো একটা ব্যাংকের সাথে আমি কথা বললাম, তারা বললো যে হ্যাঁ আমরা তোমাকে লোন দিতে পারি, দিয়ে তাহলে আগের লোনটা শোধ করে দেবে আর আমাদের এই লোনের ইন্টারেস্ট দেবে, তার ইন্টারেস্টটা এটার তুলনায় ইন্টারেস্টের হারটা কম। তার মানে কি হলো, এবার দ্বিতীয় যে লোনটা নিলাম সেই লোনটা দিয়ে আগের লোনটাকে আমি রিপ্লেস করলাম, ঠিক আছে। মানে ইন্টারেস্ট অন লোন টেকেন টু পে অফ দ্য প্রিভিয়াস লোন, মানে আমি একটা ফ্রেশ লোন নিলাম টু পে অফ দ্য ওল্ড লোন। এবার নিউ লোনের উপরে যে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টের ছাড় কিন্তু আমি পাবো, ঠিক আছে। কারণ এটা কি করলো, আগের পুরনো লোনটাকে রিপ্লেস করলো, এই ছাড়ের সুবিধাটা দিচ্ছে, তার কারণে ইন্টারেস্টটা তোমার কম পড়ছে বলে। তৃতীয় বলছে যে তুমি মনে করো কোনো একটা লোন আছে, তুমি ইন্টারেস্ট দিচ্ছিলে, এরপরে দিতে পারছো না, আর্থিক অবস্থার জন্য ইন্টারেস্টগুলো ডিফল্টার হয়ে যাচ্ছে, সেই ইন্টারেস্টটাকে পেমেন্টের জন্য তুমি আরেকটা জায়গা থেকে লোন নিলে, লোন নিয়ে ওই পুরনো ইন্টারেস্ট পেমেন্ট করছো, দ্বিতীয় লোনের ইন্টারেস্টে তুমি আর ছাড় পাবে না, কারণ আউটস্ট্যান্ডিং ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট তুমি ছাড় পাবে না। কারণ ইন্টারেস্ট যদি ডিউ থাকে অনেক দিন, তাহলে কি হয়, ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট চাপে, কারণ ইন্টারেস্টটা তখন লোনে পর্যবসিত হয়, লোনের সাথে যুক্ত হয়ে যায়। তার মানে ইন্টারেস্ট অন আনপেড লোনও যেরকম তুমি ছাড় পাবে না, সেরকম ওই আনপেড ইন্টারেস্টকে পেমেন্ট করার জন্য তুমি যদি ফার্দার লোন নাও, সেই লোনটার উপরে ইন্টারেস্টও তুমি ছাড় পাবে না। নেক্সট হচ্ছে, অনেক সময় হয় কি যে এই লোন জোগাড় করে দেওয়ার জন্য কিছু দালাল থাকে, তারা বলে যে আমরা ব্যাংক থেকে কিংবা বিভিন্ন আর্থিক সংস্থা থেকে ঋণ জোগাড় করে দেবো, আমাদের কমিশন দিতে লাগবে, দালালি দিতে লাগবে। সেই লোন জোগাড় করার জন্য যে ব্রোকারেজ কিংবা কমিশন তুমি যদি দিয়ে থাকো, সেটা কিন্তু তুমি ছাড় পাবে না, কারণ ওটা ইন্টারেস্ট নয়। তারপরে যেরকম ধরো বাড়ির মিউনিসিপাল ট্যাক্স অনেক দিন বাকি পড়ে গেছে, শোধ করতে পারছো না, তখন তুমি ঋণ নিয়ে তুমি বাড়ির মিউনিসিপাল ট্যাক্স পেমেন্ট করলে, তার উপরে যে ওই লোনের উপরে যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা তুমি কিন্তু ছাড় পাবে না, ঠিক আছে। এবার লাস্ট হচ্ছে, মনে করো এমন একজন ব্যক্তির কাছ থেকে লোন নিয়েছো, সেই ব্যক্তিটি বিদেশে থাকে, ঠিক আছে, বাড়ি তৈরির জন্য লোন নিয়েছো, ব্যক্তিটি বিদেশে থাকে। এবার কি হয়, তাকে আমি তাহলে তার ইন্টারেস্টটা কিংবা লোনের যে মূল অ্যামাউন্টটা আমি পেমেন্ট করি কি করে? তার যদি ইন্ডিয়াতে এজেন্ট থাকে তাহলে এজেন্টকে দিয়ে দেই, আর যদি ইন্ডিয়াতে তার কোনো এজেন্ট না থাকে তাহলে আমি সরাসরি বিদেশে টাকাটা রেমিট করি। এবার কথাটা হচ্ছে, আমি যাকে ইন্টারেস্টটা পেমেন্ট করছি, ইন্টারেস্টটা আমার কাছে এক্সপেন্ডিচার, কিন্তু সেই ব্যক্তির কাছে কি ইনকাম। এবার সেই ইনকামের উপরে, সেই লোকটির ইনকামের উপরে তাকে ট্যাক্স দিতে হবে। এবার তিনি যদি বিদেশে থাকেন এবং তিনি যদি তার যদি এখানে কোনো এজেন্ট না থাকে, তাহলে কি হলো, আমি তাকে ইন্টারেস্টটা পুরো পাঠিয়ে দিলাম, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ইনকাম ট্যাক্স থেকে বঞ্চিত করলাম কিনা। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে, কোনো বিদেশির কাছ থেকে তুমি যদি ঋণ নিয়ে থাকো, সে ভারতীয় হতে পারে, তিনি বিদেশে বসবাসকারী, ঠিক আছে, তার এখানে কোনো এজেন্ট নেই। এজেন্ট থাকলে কি সুবিধা হয়, এজেন্টকে তুমি যদি ইন্টারেস্টটা দিয়ে দাও, পেমেন্ট করে দাও, সে ট্যাক্সটা কেটে রেখে ট্যাক্সটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে পেমেন্ট করবে, বাকি টাকাটা তার মালিককে দেবে, ঠিক আছে। কিন্তু এজেন্ট যদি না থাকে তাহলে কি হবে, তাহলে ইনকাম ট্যাক্স তো তুমি ইনকাম ট্যাক্স তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেলোই না, তুমি পুরো ইন্টারেস্টটা তাকে পাঠিয়ে দিলে, সে তো মজায় রইল। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার পানিশমেন্ট হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তখন বলে দিয়েছে ইনকাম ট্যাক্সে যে বিদেশে বসবাসকারী কারো কাছ থেকে যদি তুমি ঋণ নাও, তার যদি দেশে কোনো এজেন্ট না থাকে, তাহলে তাকে ইন্টারেস্টটা পাঠানোর সময় ট্যাক্স কেটে নিয়ে তাকে পাঠাতে হবে। এই ইন্টারেস্টের উপরে যে অ্যাপ্লিকেবল ট্যাক্সটা কেটে নিয়ে এটাকে বলা হয় ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, মানে উৎসমুখে, আয়ের উৎসমুখে কেটে নেওয়া কর। ইন্টারেস্ট যখনই আমি দিচ্ছি এটা তার আয়ের উৎস, সুতরাং সেই উৎসমুখে ট্যাক্সটা কেটে নাও, কেটে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে জমা দাও, বাকি ইন্টারেস্টটা ডিডাকশন অফ ট্যাক্সের পরে যে ইন্টারেস্টটা তাকে পাঠাও, তবে তুমি ইন্টারেস্ট অন লোনের ছাড় পাবে, নাহলে কিন্তু ছাড় পাবে না। কোনো বিদেশে বসবাসকারীর কাছ থেকে ঋণ নিলে তাকে ইন্টারেস্টটা পাঠানোর সময় দেখতে হবে এজেন্ট আছে কিনা, এজেন্ট থাকলে অসুবিধা নেই, এজেন্ট যদি না থাকে তাহলে তাকে পাঠানোর সময় ট্যাক্স কেটে রেখে গভর্নমেন্টের ঘরে ট্যাক্সটা জমা দিয়ে
তবে ইন্টারেস্টটা তাকে পাঠাতে হবে, তবে তুমি সেকশন 24B ইন্টারেস্ট অন লোনের ছাড়টি পাবে, নালে পাবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। পরের দিন থেকে তোমার হচ্ছে পুরো অঙ্ক এবার আরম্ভ হবে। বেশ কয়েকটা ইয়ারের আমি সিইউবি অনার্সের কতগুলি অঙ্ক করাবো, তাহলে তোরা পুরোটা বুঝে ফেলতে পারবি। দেখে নে, এই পর্যন্ত থাক আজকে।